হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা চলে এসেছি পলিমারের চতুর্থ পর্বে। তো আজকের ক্লাস শুরু করার আগে কয়েকটি কথা তোমাদের বলে দিই না। তোমরা আশা করি সলিডের সমস্ত পার্ট গুলি দেখে ফেলেছো, এতদিনে কমপ্লিট করে ফেলেছো, ভালো করে রিভিশনও করে ফেলেছো। তো আমি দু একদিনের মধ্যেই একটি ভিডিও আপলোড করতে চলেছি যেখানে সলিডের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দেবো। তো সেগুলি একটু দেখার আগে তোমরা যারা এখনো পর্যন্ত সলিডের কিছু পার্ট হয়তো দেখোনি বা বাকি আছে সেগুলো কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি। আমি হয়তো এই সপ্তাহের মধ্যে একটি ভিডিও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে করব। তো আজকে আমরা পলিমারের চতুর্থ পর্ব শুরু করছি। তো এর আগের দিন আমরা কিন্তু পলিমারের শ্রেণীবিন্যাস তিনখানা শ্রেণীবিন্যাস আমরা পড়েছিলাম, তিনটে। কি কি না? একটা হচ্ছে মনোমার অণুর উপর ভিত্তি করে, সেকেন্ড পড়েছিলাম কি না কিসের উপর বলো, উৎসের উপর ভিত্তি করে, আর 3 নম্বর শ্রেণীবিন্যাসটা করেছিলাম কি গঠনের উপর ভিত্তি করে। তো আজ যেটা পড়বো, আজ চতুর্থ শ্রেণীবিন্যাস পড়ছি, অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বলের উপর নির্ভর করে পলিমারের শ্রেণীবিন্যাস। তো আন্তরাণবিক আকর্ষণ বলটা কি, অর্থাৎ কিভাবে পলিমারের শ্রেণীবিন্যাস করছি দেখো। পলিমারের যেমন কিছু কিছু পলিমার যাদের টান শক্তি আছে, হ্যাঁ, তাদের অনমনীয়তা এবং তাদের কি কি যেমন প্রসারণশীলতা, এই সমস্ত ধর্মগুলো ব্যাখ্যা করে কি এই আন্তরাণবিক আকর্ষণ বল। অর্থাৎ এই যে সমস্ত ধর্মগুলো, অর্থাৎ পলিমারের টান শক্তি, অনমনীয়তা, আচ্ছা, তারপর তোমার প্রসারণশীলতা, এই যে ধর্মগুলো পলিমারের আছে, এগুলো ডিপেন্ড করে পলিমারের আন্তরাণবিক আকর্ষণ বলের উপর। ঠিক আছে, সেই জন্য আমরা আন্তরাণবিক আকর্ষণ বলের উপর পলিমারের শ্রেণীবিন্যাস করি। তো সেখান থেকে আমরা 4 প্রকারের পলিমার পাই। একটি হচ্ছে কি ইলাস্টোমার্স বা স্থিতিস্থাপক পলিমার, দ্বিতীয়টি হচ্ছে ফাইবার বা তন্তু, 3 নম্বর হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। দেখো এখানে একটু হয়তো লাইটের ফলে এখানে একটু দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আমরা এখানে ইংলিশ টার্মটা লিখে নিচ্ছি, থার্মোপ্লাস্টিক। আর এটা হচ্ছে থার্মোসেটিং। পলিমার। ঠিক আছে, এই 4 প্রকারের পলিমার পাই কি আন্তরাণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে। তো চলো এবার আমরা এক এক করে প্রত্যেকটা পলিমারকে পড়বো। তো এখানে ডেফিনেশন গুলো বলতে একটুখানি মনে রাখতে হবে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিংটা। আর তোমরা ক্লাস 10-এ এই দুটো পড়েছো, এই দুটো জৈব রসায়ন বলে একটি চ্যাপ্টারে তোমরা এই দুটো আগেও ধারণা পেয়েছো, থার্মোসেটিং বা থার্মোপ্লাস্টিক পলিমার কি, একটু সংজ্ঞাটা ছিল, তোমরা দেখেছো। তো এই দুটো জিনিস আমাকে পড়তে হবে, কিছুই না, এদের একটু বৈশিষ্ট্যগুলো দেখবো, আর তার সাথে এগুলো কি কি উদাহরণগুলো আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। চলো প্রথমেই আসি আমরা ইলাস্টোমার্স বা স্থিতিস্থাপক পলিমারে। তো দেখো স্টুডেন্টস, আমরা চলে এসেছি ইলাস্টোমার্স আর ফাইবার একসাথে দুটো পড়ে নেবো। দেখো একসাথেই পড়ে নেবো দুটো। তো ইলাস্টোমার কতটার মধ্যে আছে, দেখো ইলাস্টিসিটি দেখাবে, ইলাস্টিসিটি ধর্ম যাদের আছে তাদের বলবো তো ইলাস্টোমার্স। তো ইলাস্টিসিটি ব্যাপারটা কি না, যাদের কি হবে টানলে বাড়বে, অর্থাৎ টানলে কি হবে প্রসারণ হবে, আর ছেড়ে দিলে কি হবে আবার আগের অবস্থায় ফিরে আসবে, তাদেরই বলবো ইলাস্টোমার। অর্থাৎ সাধারণ উষ্ণতায় পীড়ন প্রয়োগে যেসব পলিমারের আকারের বিকৃতি ঘটে, আবার পীড়ন সরিয়ে নিলে আগের আকার ফিরে পায়, তাকে বলবো ইলাস্টোমার। অর্থাৎ যাদের কি হবে টানলে কি হবে আকারের বিকৃতি হবে, কি হবে প্রসারণ হবে, আবার কি হবে ছেড়ে দেবো আগের অবস্থায় ফিরে আসবে, এই রকমের পলিমারকে বলবো আমরা ইলাস্টোমার। তো উদাহরণ কি প্রাকৃতিক রাবার, এসবিআর, এটা একটা রাবার, এর নাম, এটা ফুল ফর্ম হচ্ছে স্টাইরিন বিউটাডাইন রাবার, আমরা পড়বো পরে, সবই পড়বো। এসবিআর শর্ট ফর্মে লিখেছি। প্রাকৃতিক রাবারটাই হচ্ছে কি একটা ইলাস্টোমার, অর্থাৎ একটা পলিমার। ঠিক আছে, এবার আসি দেখো বৈশিষ্ট্য। এর কি কি বৈশিষ্ট্য না, এদের কি হয় প্রসারণশীলতা ও টান শক্তি খুব বেশি হয়, কারণ ইলাস্টোমার্সের প্রসারণশীলতা টান শক্তি কি হবে খুব বেশি হবে। আর কেন বেশি হয়, কারণ এদের আন্তরাণবিক আকর্ষণ বল কি হয় খুব কম হয়। এই আন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য কি হয় এদের প্রসারণশীলতা এবং টান শক্তি খুব বেশি হয়। তো এই হলো ইলাস্টোমার্স। এবার চলে আসি ফাইবার কি, এখানে শুধু বৈশিষ্ট্যগুলি লিখেছি কারণ সংজ্ঞাটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইলাস্টোমার্সের সংজ্ঞা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখলেই হবে। তো ফাইবার বা তন্তু কি, যদি সংজ্ঞাটাই বলি না, যে সমস্ত ফাইবার তন্তু তাদেরই বলবো যাদের দৈর্ঘ্য ব্যাসের অনুপাত হবে 100, কমপক্ষে 100, তাদের বলবো আমরা ফাইবার। তো যাদের দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাত কমপক্ষে 100 তাদের বলবো ফাইবার। তো কি কি বৈশিষ্ট্য না, এদের আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি হয়। ঠিক আছে, এবং উদাহরণ হিসেবে আমরা কিনেছি তুলো, নাইলন, নাইলন অর্থাৎ নাইলন 66 হবে, যে কোনো নাইলন 66 হবে। ঠিক আছে, যা বলবে নাইলন, টেরিলিন, তুলো, এগুলো সবই কি ফাইবার বা
তন্তুর উদাহরণ। এখানে কি হয়, আন্তরাণবিক আকর্ষণ বল কি হয়, বেশি হয়, আর এক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল কি হয়, কম হয়। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই হলো ইলাস্টোমার্স, এই হলো ফাইবার। এবার আমরা দেখে নেবো থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমার। তো দেখো আমরা এবার চলেছি থার্মোপ্লাস্টিক পলিমার। তো থার্মোপ্লাস্টিক পলিমার কাদের বলবো না, যাদের আন্তরাণবিক আকর্ষণ বলের মান ফাইবার আর ইলাস্টোমার্স এর মাঝামাঝি। অর্থাৎ যাদের আন্তরাণবিক আকর্ষণ বলের মান কি হবে, যে সমস্ত পলিমারের আন্তরাণবিক আকর্ষণ বলের মান ইলাস্টোমার্স এবং ফাইবারের মাঝামাঝি, তাদের বলবো থার্মোপ্লাস্টিক পলিমার। তো কি থার্মোপ্লাস্টিক পলিমার, আরেকটু যদি ডিটেলসে পড়ি কি হবে না, যে সমস্ত পলিমার কি হবে তাপের প্রভাবে কি হয়, নরম হয়, এবং যদি তাপ সরিয়ে নিই অর্থাৎ ঠান্ডা করি কি হবে, আবার শক্ত হয়ে যায়, এবং আবার তাপ প্রয়োগ করলাম আবার নরম হলো, আবার তাপ সরিয়ে নিয়ে ঠান্ডা করলাম আবার শক্ত হয়ে গেল। অর্থাৎ এই প্রক্রিয়া কি হবে, বারে বারে যদি করি বারে বারে এই একই জিনিস দেখাবে। অর্থাৎ তাপ দিলে নরম হবে, তাপ সরিয়ে নিলে অর্থাৎ ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যাবে। তো এই রকম পলিমারকে বলবো আমরা থার্মোপ্লাস্টিক পলিমার। অর্থাৎ সংজ্ঞাটা যদি দেখো কি দেখবো না, যেসব পলিমার তাপের প্রভাবে নমনীয় কিন্তু তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, এই পদ্ধতি যদি পলিমারের ধর্ম অক্ষুণ্ণটাকে বারবার সম্পন্ন করা হয়, তাদের বলবো থার্মোপ্লাস্টিক পলিমার। অর্থাৎ এই প্রক্রিয়াটিকে আমরা বারবার তাপ দেবো, তাপ দিলে নরম হবে, আবার তাপ সরিয়ে নিলে কি হবে, ঠান্ডা করলে আবার আগের অবস্থা অর্থাৎ শক্ত হয়ে যাবে, আবার তাপ দেবো আবার নরম হবে, আবার আগের ঠান্ডা তাপ সরিয়ে নিয়ে ঠান্ডা করবো আবার শক্ত। এই প্রক্রিয়া কি আমরা বারবার করলে বারবার এই একই জিনিস দেখাবে, তাপ দিলে নরম হবে, তাপ সরিয়ে নিলে শক্ত হয়ে যাবে। এবং এইরকম পলিমারকে বলবো কি থার্মোপ্লাস্টিক পলিমার। এবং এদের কি বললাম, আন্তরাণবিক আকর্ষণ বলের মান ইলাস্টোমার্স এবং ফাইবারের ঠিক মাঝামাঝি। চলো উদাহরণগুলো একটু দেখে নি। উদাহরণ কি, পলিইথিলিন, পিভিসি, পলিস্টাইরিন ইত্যাদি। তো তার আগে একটুখানি আরেকটা কথা বলে দিই না, এই যে থার্মোপ্লাস্টিক পলিমার গুলো কি হয়, আমরা বিভিন্ন রকম অর্থাৎ তাপ দিয়ে এদের কি হয়, তাপ দিলে কি হবে, এরা গলে যাবে। তো গলে গিয়ে কি হয়, এদের বিভিন্ন ছাঁচে যদি আমরা ফেলি, তো ছাঁচে ফেলে বিভিন্ন রকম আকার দেওয়া যেতে পারে এদের। অর্থাৎ বিভিন্ন রকম আকার তুমি শেপ দিতে পারবে এদের, এই সমস্ত পলিমার গুলোকে। অর্থাৎ বিভিন্ন রকম তোমরা একে তাপ দিলে, তাপ দিয়ে গলে বিভিন্ন রকম ছাঁচে ফেলে কি হবে, বিভিন্ন রকম আকার তোমরা এই পলিমারকে দিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ পলিইথিলিন, পিভিসি, পলিস্টাইরিন হলো ইত্যাদি পলিমারের অর্থাৎ থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ। তো পলিস্টাইরিন কি দেখো, স্টাইরিন একটু দেখে নিই আমরা। পিভিসি বা পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন জেনেছি। তো পলিস্টাইরিন, স্টাইরিনটা কি, তো স্টাইরিন একটু আমরা মনোমারটা দেখিনি। স্টাইরিনের মনোমার হচ্ছে একটা বেঞ্জিন রিং থাকবে, পাশে এঁকে নিতে পারো তোমরা, পরে আমরা দেখবো যদিও। CH2, এটা হচ্ছে স্টাইরিন, ঠিক আছে। অর্থাৎ বেঞ্জিন রিং এর উপরে CH ডবল বন্ড CH2, এইটা হচ্ছে মনোমার স্টাইরিন, পরেটা তুলে দিলে স্টাইরিন। এই মনোমারটা বারবার যুক্ত হয়ে যে বড় শৃঙ্খল তৈরি করবে তাকে বলবো আমরা পলিস্টাইরিন, ঠিক আছে। তাহলে পলিইথিলিন, পিভিসি, পলিস্টাইরিন ইত্যাদি থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ। চলো একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কি আছে, প্রথম বৈশিষ্ট্য, এটি পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ রিইউজেবল হয়, পুনর্ব্যবহারযোগ্য হয়। কারণ কি দেখো, তুমি কি হচ্ছে এটা শেপ দিচ্ছ, অর্থাৎ তুমি পলিমারটাকে কি থার্মোপ্লাস্টিক পলিমার কি তাপ দিচ্ছ, তাপ দিয়ে গলিয়ে কি হচ্ছে একটা ছাঁচে ফেলে একটা শেপ দিচ্ছ। এবার তোমার মনে করো তোমার পছন্দ হলো না যে এরকম শেপ দেবো না, অন্যরকম শেপ দেবো, তুমি আবার কি করবে, সেটাকে গলিয়ে কি করবে, আবার অন্য একটা ছাঁচে ফেলে অন্যরকম শেপ দিতে পারবে। অর্থাৎ কি করবে, তুমি যে কোনো রকম শেপে তুমি বারবার তুমি সেটাকে দিতে পারবে, অর্থাৎ তুমি বারবার ইউজ করতে পারবে। এই পলিমারটি কি করবে, বারবার তুমি ইউজ করতে পারবে, সেই জন্য বলছি এটা পুনর্ব্যবহারযোগ্য, রিইউজেবল পলিমার, ঠিক আছে। থার্মোপ্লাস্টিক পলিমার কি রিইউজেবল, অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য হয়, ঠিক আছে। এবার সেকেন্ড বৈশিষ্ট্য যেটা বললাম, আন্তরাণবিক আকর্ষণ বল ইলাস্টোমার এবং ফাইবারের মাঝামাঝি হয়, যেটা বললাম ওদের আকর্ষণ বলটা কি ইলাস্টোমার ফাইবারের মাঝামাঝি। আর 3 নম্বরটা দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলি সাধারণত রৈখিক বা সামান্য শাখাযুক্ত পলিমার হয়ে থাকে। এগুলো যেমন পড়েছে রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার। তো এই যে থার্মোপ্লাস্টিক পলিমারগুলো সামান্য কি হয় না, রৈখিক বা সামান্য শাখাযুক্ত পলিমার হয়ে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে, পরবর্তীকালে যখন আমরা থার্মোসেটিং পলিমার পড়বো, অর্থাৎ এরপরেই পড়বো থার্মোসেটিং পলিমার, তো সেক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্য থেকে কিন্তু দুটো তিনটে তোমরা পার্থক্য খুব ইজিলি লিখে দিতে পারবে। আর কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দেয়, থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দুটো পলিমার। সেখানে কি হয়, সংজ্ঞা অনেক সময় দেয়, তোমার উদাহরণ দিতে পারে, অনেক সময় তুলে দিতে পারে যেটা কি ধরনের পলিমার, থার্মোসেটিং না থার্মোপ্লাস্টিক। তারপরে এদের সব থেকে বেশি দেয় একটা পার্থক্য, অর্থাৎ থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমারের পার্থক্য, দুটো পার্থক্য লেখো, 2 নম্বরে কোশ্চেন দিতে পারে। তো দেখো এবার আমরা চলে যাই থার্মোসেটিং পলিমার। তো দেখো আমরা চলে এসেছি থার্মোসেটিং পলিমার। তো থার্মোসেটিং পলিমার কি না, দেখো
থার্মো দুটোই ছিল, থার্মোপ্লাস্টিক এবং থার্মো দুটি। থার্মো দেখো কথা, থার্মো মানে তো হিট, উষ্ণতা, থার্মোমিটার, থার্মো কথা অর্থ হচ্ছে হিট, তাহলে হিটের উপরই নির্ভর করবে দুটো, তাপের উপরই ডিপেন্ড করবে দুটো পলিমার। তো কি হয়, থার্মোসেটিক পলিমার কাদের বলবো না, যে সমস্ত পলিমারকে আমরা কি করবো, হিট দেবো, অর্থাৎ তাপ দিলে কি হবে, নরম হবে, আবার যদি তাপ সরিয়ে নিয়ে কি হবে, শক্ত হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকে তাপ দিই, সে আর নরম হবে না। এই সেই রকম পলিমারকে বলবো আমরা থার্মোসেটিং পলিমার। আরেকবার বলি, যেসব পলিমারকে কি দেবো, তাপ দেবো, তাপ দিলে কি হবে, নরম হবে, তাপ সরিয়ে নিয়ে যদি ঠান্ডা করি কি হবে, শক্ত হবে। কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকে তাপ প্রয়োগ করি, সে কিন্তু আর নরম হবে না, অর্থাৎ দ্বিতীয়বার এই ধর্মগুলো আর দেখাবে না, একবারই দেখাবে। তাদের বলবো থার্মোসেটিং পলিমার। অর্থাৎ যেসব পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয় এবং তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয়বার তাপ প্রয়োগে আর নমনীয় করা যায় না, তাদেরকে বলবো থার্মোসেটিং পলিমার। তাহলে পার্থক্য বোঝা গেল থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিকের মধ্যে। থার্মোপ্লাস্টিক কি হচ্ছিল, বারবার তাপ প্রয়োগ এবং তাপ অপসারণে নরম এবং শক্ত করা যাচ্ছিল, কিন্তু একে একবারই তুমি করতে পারবে, একবারই নরম করতে পারবে, একবারই শক্ত হবে, দ্বিতীয়বার তুমি একে কোনো পরিবর্তন করতে পারবে না। এইরকম পলিমার কোনো থার্মোসেটিং পলিমার। সেই জন্য এই থার্মোসেটিং পলিমার কি একবারই ইউজ করা যায়, দ্বিতীয়বার কিন্তু ইউজ করা যায়, রিইউজেবল নয়। আগেরটা ছিল কি রিইউজেবল, পুনর্ব্যবহারযোগ্য, এটা কিন্তু পুনর্ব্যবহারযোগ্য নয়। দেখো এবার যদি বৈশিষ্ট্যতে আসি, অর্থাৎ উদাহরণগুলো একটু দেখে নিই, কিরকম ব্যাকেলাইট, মেলামাইন, এই সমস্ত যে পলিমার গুলো আছে, এগুলো হচ্ছে থার্মোসেটিং পলিমারের উদাহরণ। তো এগুলো আমরা সব প্রত্যেকটা ডিটেলসে পড়বো। এই শ্রেণীবিন্যাস শেষ হয়ে যাওয়ার পরই আমরা কিন্তু এই সমস্ত পলিমার গুলোকে ধরবো এবং তাদের প্রস্তুতি, তাদের ব্যবহার, সমস্ত কিছু দেখবো। তো বৈশিষ্ট্যতে আসি, বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। দেখো এগুলি সাধারণত কি হয় না, জালকাকার পলিমার হয়ে থাকে। সেরকম ওগুলো কি হয়েছিল, অর্থাৎ থার্মোসেটিং পলিমার কি ছিল, রৈখিক বা সামান্য শাখাযুক্ত পলিমার হয়েছিল, কিন্তু এগুলো সবই কি জালকাকার, নেটওয়ার্ক, অর্থাৎ ক্রস লিঙ্ক পলিমার, যেটাকে তোমরা পড়েছো ক্রস লিঙ্ক। অর্থাৎ কিরকম পলিমার, ক্রস লিঙ্ক মানে এই যে লিঙ্ক থাকবে, এই যে পড়েছো আগের দিন দেখিয়েছিলাম, এইভাবে পলিমার গুলো এরকম জালকাকার মতো, অর্থাৎ বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এরকম পলিমারকে বলবো কি আমরা, না থার্মোসেটিং পলিমার। এগুলো হচ্ছে কি হয় না, পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ রিইউজেবল কিন্তু নয়। কারণ কি, একবারই তুমি করতে পারবে যা করবে, দ্বিতীয়বার কিন্তু তুমি একে ব্যবহার করতে পারবে না। এই হলো থার্মোসেটিং পলিমার। এবার তাহলে আমরা যদি একটু পার্থক্যগুলো আমরা না লিখে এমনি দেখিয়ে নি কি হবে, তবে দুটো পার্থক্য আমরা ইজিলি লিখতে পারবো। প্রথমে একটা সংজ্ঞা লিখে দেবো দুটো, থার্মোসেটিং এর, আর দ্বিতীয় একটা কি লিখবো না, এটা পুনর্ব্যবহারযোগ্য, এটা পুনর্ব্যবহারযোগ্য নয়। তৃতীয় পার্থক্য আমরা বলতে পারবো কি না, এগুলি সাধারণত কি হয়, জালকাকার হয়। আর থার্মোপ্লাস্টিক গুলো কি হয় না, থার্মোপ্লাস্টিক গুলো হয় রৈখিক বা সামান্য শাখাযুক্ত পলিমার। এই হলো পার্থক্য আর এই সংজ্ঞা। তো সব দেখে নাও, তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যাদের যা সমস্যা অবশ্যই কমেন্টসে আমায় জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করবো উত্তরগুলো দিয়ে তাদের স্যাটিসফ্যাকশন করে দেওয়ার। তো আর আসি, যারা এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি কিন্তু অন করে দিতে ভুলবে না। কারণ বেল আইকনটা অন করে রাখলে কি হবে, আমার ভিডিওগুলি সরাসরি যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু চলে যাবে। তো চলো আজকে এইটুকুই, পরের পর্বে আমরা আরেকটি শ্রেণীবিন্যাস নিয়ে আসবো, ওইটাই লাস্ট শ্রেণীবিন্যাস হবে, এবং শেষ করে আমরা চলে যাব বিভিন্ন পলিমারের প্রস্তুতি এবং তাদের ব্যবহার নিয়ে। তো চলো আজকের মতো টাটা।